গুপ্তধনের নাম শুনে নিজেদের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করে। তেমনি এই দুই ভাই যখন গুপ্তধনের ব্যাপারে জানতে পারে তখন সেটা উদ্ধার করার জন্য মনে মনে প্রতিজ্ঞা করতে শুরু করে। কিন্তু তাদের এই মিশন খুব অল্প বয়সে ব্যর্থ হয়। আসলে তারা জানতো পৃথিবীর কোনো এক প্রান্তে দুটি জাহাজ রয়েছে যার মধ্যে রয়েছে অফুরন্ত গুপ্তধন। কেউ কেউ বলে এটা শুধুমাত্র একটা গল্প, কিন্তু তারা বিশ্বাস করে নিয়েছিল এটা কোনো গল্প নয়। তাহলে তাদের বিশ্বাস কি আসলে সত্য ছিল? এই গল্পের শুরু হয় নেট এবং তার বড় ভাই শ্যামকে দেখিয়ে। তারা দুই ভাই লুকিয়ে লুকিয়ে একটা মিউজিয়ামে প্রবেশ করেছে। আসলে তারা দুইজনে পাইরেটস ফ্যামিলির বংশধর। তো তারা এখানে একটা ম্যাপ চুরি করতে এসেছিল। এই ম্যাপে 1000 বছর আগে লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান রয়েছে। কিন্তু তারা এই ম্যাপটা চুরি করার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং তারা দুই ভাই পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ তাদেরকে একটা চার্চে নিয়ে আসে। আসলে এখানের সিস্টারদের তত্ত্বাবধানে এই দুই ভাই থাকতো। পুলিশ অফিসার সিস্টারদের কাছে এসে এদের কুকর্মের কথা বলে। তখন সিস্টার বলে, নেট তো এখন অনেক ছোট, ওর বড় ভাইকে নিয়ে যান। পুলিশ তখন শ্যামকে নিজের ব্যাগপত্র গুছিয়ে আনতে বলে, কিন্তু শ্যাম নিজেকে পুলিশের অধীনে করতে চাইছিল না। তাই সে তার সমস্ত জিনিসপত্র প্যাক করে জানালা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। আর নেটের কাছে একটা লেটার এবং একটা লাইটার দিয়ে বলে, আমি আবার ফিরে আসবো, ভালো থাকিস। এই বলে শ্যাম চলে যায়। নেট তখন লাইটের আলো দিয়ে কাগজটা দেখতে চায়। সেখানে লেখা ছিল, মনে রেখো আমরা পাইরেটস ফ্যামিলির বংশধর। এরপর আমাদেরকে 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। নেট এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে একটা বারে কাজ করত আর সেই সঙ্গে ছোটখাটো চুরিও করত। হঠাৎ তার কাছে ভিক্টর নামের এক লোক দেখা করতে আসে। ভিক্টর তাকে বলে, আমি তোমাকে এবং তোমার বড় ভাই শ্যামকে অনেক আগে থেকেই চিনি। বছরখানেক আগে আমরা একসঙ্গে কাজ করতাম। এসব কথা শুনে নেট বলে, তোমার এইসব কথায় আমার কোনো ইন্টারেস্ট নেই। এবার সে চলে যাওয়ার পর নেট তার পকেটে একটা কাগজ খুঁজে পায় যেখানে ভিক্টরের ঠিকানা দেওয়া ছিল। পরের সিনে দেখা যায় ওই কার্ডে দেওয়া ঠিকানা খুঁজতে খুঁজতে ভিক্টরের বাড়িতে পৌঁছে গেছে। আর বাড়িতে গিয়ে সে ওই ম্যাপটা দেখতে পায় যেটা 15 বছর আগে তারা দুই ভাই চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এরপর সেখানে ভিক্টর চলে আসে আর নেটকে বলে, তুমি যেহেতু আসবে তো আমাকে আগে বলনি কেন? তখন নেট বলে, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি এই ম্যাপটা কোথায় পেয়েছো? এই ম্যাপটা পাওয়ার জন্য না জানি কত মানুষের জীবন হারিয়েছে। কারো কারো মতে এই ম্যাপে নাকি অনেক বড় খাজানা খুঁজে দেওয়ার একটা রাস্তা বলে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় এটা একটা মিথ্যা গল্প। তখন ভিক্টর বলে, না, এটা সত্য গল্প। এই যে দেখো। তখন তাকে একটা বই দেখায়। ভিক্টর বইটিতে দুটি জাহাজ দেখিয়ে বলে, এই জাহাজ দুটো 1000 বছরের পুরনো। অনেক বছর আগে কজন লোক মিলে এই জাহাজে লক্ষ কোটি টাকার স্বর্ণমুদ্রা লুকিয়ে রেখেছিল, কিন্তু এই জাহাজ দুটো কোথায় আছে তা কেউ জানে না। তখন ভিক্টর বলে, আমি এর জন্যই তোমাকে ডেকেছি। আমি চাই এই খাজানা খুঁজতে তুমি আমাকে সাহায্য করো, আর আমরা দুজনে এই কাজে সমান সমান পার্টনারশিপে থাকবো। তখন নেট বলে, এসব কাজে আমার কোনো ইন্টারেস্ট নেই। ভিক্টর এসব শুনে তাকে বলে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমার ভাইকে খুঁজে পেতে পারো। কিন্তু নেট তবুও সেখান থেকে কোনো উত্তর না দিয়ে নিজের বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর তার ভাইয়ের জিনিসপত্রগুলো দেখতে থাকে। এবার সে নিজের ভাইকে ফিরে পেতে ভিক্টরের সঙ্গে কাজ করতে রাজি হয়। পরদিন সকালে ভিক্টরের সঙ্গে দেখা করে। ভিক্টর তাকে বলে, এটা কোনো ছবি না, এটা ওই খাজানা পর্যন্ত পৌঁছানোর একটা চাবি। মূলত ওই খাজানা পর্যন্ত পৌঁছানোর জন্য দুটি চাবি রয়েছে। তার মধ্যে একটি চাবি অলরেডি আমার হাতে রয়েছে, কিন্তু অন্য চাবিটা ওই অকশন কোম্পানির কাছে রয়েছে। আর খুব তাড়াতাড়ি ওই চাবিটা নিলামে বিক্রি করা হবে। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই চাবিটা চুরি করা। এরপর তারা দুজনে ওই কোম্পানির ভেতরে চলে যায়। তখন নেট উল্টাপাল্টা কাজ করে সবার মনোযোগ তার কাছে নিয়ে নেয়। এই সুযোগে ভিক্টর চাবিটা চুরি করে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে ব্রেড নামের একটা মেয়ে ভিক্টরের পথ আটকে দাঁড়ায় এবং চাবিটা তাকে দিয়ে দিতে বলে। এই মেয়েটি ছিল তার পুরনো শত্রু। মেয়েটি বর্তমানে ভঙ্কার হয়ে কাজ করে, কারণ ভঙ্কারও বহুদিন ধরে ওই খাজানার পেছনে পড়েছিল। এবার হঠাৎ করে সেখানে কিছু গার্ড চলে আসে। এবার ভিক্টর ওই গার্ডদের ব্যবহার করে সেখান থেকে পালিয়ে আসে। এরপর ভিক্টর চাবি এবং নেটকে সাথে করে নিয়ে সোজা বার্সেলোনা চলে আসে। এখানে নেট জানতে পারে খাজানা পর্যন্ত পৌঁছানোর জন্য দ্বিতীয় চাবিটা ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজার নামের একটা মেয়ের কাছে রয়েছে। তো এই কথাটা জানার পর নেট এবং ভিক্টরের সঙ্গে একটু মনোমালিন্য হয়। আর এই সুযোগে ফ্রেজার নেটের কাছ থেকে অন্য চাবিটি নিয়ে পালাতে শুরু করে। নেট এটা বুঝতে পেরে তার পিছু করতে থাকে। একসময় ফ্রেজার তার গাড়ি নিয়ে পালাতে শুরু করে, আর তখনই ভিক্টর আর নেট তার গাড়ির সামনে চলে আসে। ভিক্টর তখন বলে, যাও, চলে যাও, এই চাবি নিয়ে তুমি কিছুই করতে পারবে না। এই চাবি কোথায় ব্যবহার করতে হবে তা একমাত্র নেটই জানে, তাই তোমাকে আমাদের সঙ্গেই কাজ করতে হবে। যেহেতু ফ্রেজারের কাছে অন্য কোনো অপশন ছিল না, তাই সে বাধ্য হয়ে এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। পরদিন তারা ভিক্টরের কাছে থাকা ম্যাপটা অনুসরণ করে একটা চার্চে চলে আসে। এবার সময় সুযোগ দেখে তারা চার্চের বেসমেন্টে ঢুকে পড়ে, আর এখানে থাকা একটা স্ট্যাচুর নিচে চাবি লাগানোর দুটো পোর্ট দেখতে পায়। এরপর চাবি দুটো পোর্টে ঢুকিয়ে ভিক্টরের কাছে জানতে চায় কোন দিকে ঘোরাতে হবে। তখন ভিক্টর ওই বইটা পড়ে বলে, চাবি দুটো ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। কিন্তু তার কথা অনুসরণ করতে গেলে সেখান দিয়ে তীর বেরোতে শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। ভিক্টর বলে, সরি, আমি শুধু আইডিয়াগুলো বলেছিলাম, বইয়ে এরকমের কিছুই লেখা নেই।
এবার তারা ভয়ে ভয়ে দুটোকে অ্যান্টিক্লোজ করিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সামনে থাকা স্ট্যাচু সরে গিয়ে দুটো সুড়ঙ্গ পথ বেরিয়ে আসে, যার একটা গেছে নিচের দিকে, অন্যটা গেছে উপরের দিকে। তখন নেট ভিক্টরকে বলে, আমি আর ফ্রেজার একটা চাবি নিয়ে নিচে সুড়ঙ্গে যাব, আর তুমি অন্য চাবিটা নিয়ে উপরের রাস্তা অনুসরণ করে যাও। সেই সঙ্গে তারা নিজেদের ফোনের জিপিএস কানেক্ট করে নেয় যাতে তারা একে অন্যকে হারিয়ে না ফেলে। এরপর তারা দুটো দলে ভাগ হয়ে যে যা রাস্তায় চলতে শুরু করে। নেট ও ফ্রেজার একটা সুড়ঙ্গ দিয়ে চলতে চলতে একটা বারে চলে আসে, আর এখানে আসার পর তারা চাবি লাগানোর আরও একটা পোর্ট দেখতে পায়। কিন্তু হঠাৎ করে তাদের উপরে ভঙ্কারের কিছু লোক অ্যাটাক করতে শুরু করে। তখন নেট তাদের সঙ্গে ফাইট করে আর ফ্রেজারকে চাবি লাগিয়ে তাড়াতাড়ি দরজা খুলতে বলে। বেশ কিছু সময়ের মধ্যেই দরজা খুলে যায়। এরপর তারা দুজনে ওই দরজা দিয়ে আরও একটা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। এভাবে আরও একটু দূরে যাওয়ার পর চাবি লাগানোর আরও একটা পোর্ট দেখতে পায়। কিন্তু এইবার যখন তারা চাবি ঘোরায় তখন সেখানে পানি পড়তে শুরু করে, আর এখানে তারা খুবই বাজেভাবে ফেসে যায়। এবার নেট বুঝতে পারে এখান থেকে বের হওয়ার চাবি হয়তো বাইরে কোথাও আছে। এর জন্য খাজানা পর্যন্ত পৌঁছানোর দুটি রাস্তা ছিল, একটা বাইরের দিক থেকে, অন্যটা নিচের দিক থেকে। তখন সে ভিক্টরকে বলে, বাইরে কোনো চাবি লাগানোর পোর্ট খুঁজে পেয়েছে কিনা? আমরা এখানে খুবই বাজেভাবে ফেসে গেছি, এখান থেকে বের হতে না পারলে আমরা কিছুক্ষণের মধ্যেই মারা যাব। ভিক্টর তখন বলে, হ্যাঁ, একটা পোর্ট পাওয়া গেছে। সেই পোর্ট পর্যন্ত যেতে চাইছিল, কিন্তু তখনই পেছন থেকে ব্রেড চলে আসে আর তাকে গান পয়েন্ট করে ওই চাবিটা দিয়ে দিতে বলে। তখন ভিক্টর আর ব্রেডের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে ওরা দুজন মারাই যাচ্ছিল, কিন্তু তখনই ভিক্টর চাবিটি দিয়ে কোনো রকমের দরজাটা খুলে দেয়। তখন নেট এবং ফ্রেজার অনেক কষ্ট করে সেখান থেকে উপরে উঠে আসে। এবার কিছুটা রেস্ট নেবার পর তারা আবারও এগোতে শুরু করে। একটু দূর এগিয়ে যাওয়ার পর তাদের সামনে বড় একটা দরজা চলে আসে, কিন্তু এই দরজায় যে চাবির পোর্ট দেওয়া আছে সেটা এই চাবিতে ম্যাচ করছে না। তখন নেট দেখতে পায় দরজার মধ্যে একটা চিহ্ন আঁকা আছে, যেটা দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ভিক্টরকে তার কাছে থাকা দ্বিতীয় চাবিটা দিতে বলে। এখানে প্রথমত ভিক্টর তাকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বাধ্য হয়ে এক পর্যায়ে দ্বিতীয় চাবিটাও দিয়ে দেয়। নেট এই চাবি দুটোকে হাতে নিয়ে একসাথে মার্চ করে। এবার চাবি দুটো দেখতে দরজার ওই চিহ্নের মতো লাগে। নেট চাবি দুটো একসঙ্গে ওই পোর্টে প্রবেশ করালে দরজাটা খুলে যায়। এবার ভেতরে যাওয়ার পর তারা বড় বড় 4টি পাত্র দেখতে পায়। এদিকে ভিক্টর তাকে বারবার জিজ্ঞাসা করছিল তারা খাজানা পেয়েছে কিনা। নেট ফ্রেজারকে দেখতে বলে এই পাত্রগুলোতে কি রয়েছে। ফ্রেজার যখন ঢাকনা খোলে তখন দেখতে পায় সেখানে লবণ রয়েছে, কিন্তু হঠাৎ করে পাত্রগুলো ভাঙতে শুরু করে, আর সবগুলো পাত্র ভেঙে যাওয়ার পর লবণের ভেতর থেকে একটা ম্যাপ বেরিয়ে আসে। নেট ওই ম্যাপটা হাতে নিয়ে বলে, এটাই ওই খাজানা অবধি পৌঁছানোর জন্য আসল ম্যাপ। কিন্তু কাহিনীর মোড় এবার অন্যদিকে চলে যায়। ফ্রেজার নেটকে গান পয়েন্টে নিয়ে নেয় আর ম্যাপটা তার দিকে দিয়ে দিতে বলে। এইসব দেখে নেট পুরোপুরি হতবাক হয়ে যায়। ফ্রেজার তখন বলে, তোমার কি মনে হয় ভিক্টর শ্যামের ব্যাপারে তোমাকে সবকিছু সত্য কথা বলেছে? এই বলে সে তার হাতে থাকা গানটা নিয়ে নেটের মুখে আঘাত করে। নেট তখন অজ্ঞান হয়ে যায়, আর ফ্রেজার চাবি দুটো আর ম্যাপটা নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ভিক্টর এসে নেটকে উঠালে ওর জ্ঞান ফিরে আসে। এবার নেট ভিক্টরকে জিজ্ঞাসা করে, আমার ভাই কোথায়? প্রথম দিকে সে কিছুটা চুপচাপ থাকে, কিন্তু পরে বলে, কয়েক বছর আগে আমি আর শ্যাম গুপ্তধনের উদ্দেশ্যে একটা অভিযান করেছিলাম, কিন্তু হঠাৎ করে ভাঙ্কারের লোকেরা আমাদের উপরে আক্রমণ শুরু করে দেয়, আর তখন একটা বুলেট এসে শ্যামের গায়ে লাগে, যার কারণে সে সেখানেই মারা যায়। এটা শুনে নেট অনেক কষ্ট পায় আর তাকে বলে, তুমি আমার ভাইকে ওখানে একা রেখে চলে এলে আর এখন আমাকে ওই একই কাজে ব্যবহার করছো। তখন ভিক্টর বলে, তুমি আমাকে ভুল বুঝছো। শ্যাম মারা যাওয়ার আগে আমাকে বলেছিল তুমি যেন ওর স্বপ্নটা পূরণ করো, আর এটাই ছিল ওর শেষ ইচ্ছা, তাই আমি তোমাকে এইসবে জড়িয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তখন নেট বলে, ঠিক আছে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে শুনে রাখো, আমি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে ওই খাজানা খুঁজে বের করবই। এরপর থেকে আমাদের রাস্তা পুরোপুরি আলাদা হয়ে যাবে। এদিকে ফ্রেজার চাবি আর ম্যাপ নিয়ে ভঙ্কারের কাছে চলে আসে। এর মানে হচ্ছে ফ্রেজার আগে থেকে এই ভঙ্কারের সঙ্গে হাত মিলিয়েছিল। এখানে ভঙ্কার ফ্রেজারের কাজে অনেক খুশি হয়ে যায়, তাই সে ব্রেডকে বলে, এখন থেকে তুমি ফ্রেজারের নিচে কাজ করবে। এই কথাটায় ব্রেড খুবই রাগ হয়, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে সবকিছু সহ্য করে নেয়। এবার দেখা যায় বঙ্কার ওই খাজানা পর্যন্ত পৌঁছানোর জন্য একটা প্লেনে করে রওনা দিয়েছে। বঙ্কার প্লেনে বসে তার লোকদেরকে বলতে থাকে, এই সম্পদ আমাদের বংশের ছিল, আজ শেষ পর্যন্ত এটা খুঁজে পেতে সক্ষম হয়েছি। কিন্তু এমন সময় হঠাৎ করে ব্রেড পেছনে এসে তার বসের গলা কেটে দেয়। এই দৃশ্য দেখে ফ্রেজের অবস্থা খারাপ হয়ে যায়, তাই সে প্লেনের মধ্যে থাকা একটা গাড়িতে লুকিয়ে পড়ে। এবার ব্রেড আশেপাশে ফ্রেজারকে না দেখতে পেয়ে তার লোকদেরকে বলে ওকে খুঁজে বের করে মেরে ফেলো। এদিকে ভিক্টর আর নেট ওই গাড়ি ডিকিতে করে প্লেনে এসেছিল, তো ওদিকে লোকরা যখন ফ্রেজারকে খুঁজতে ব্যস্ত ছিল তখন এরা দুজনে গোপনে বাইরে বেরিয়ে আসে এবং ওই ম্যাপটা চুরি করে নেয়। এদিকে ফ্রেজার ও ব্রেডের মাঝখানে গোলাগুলি চলছিল। ভিক্টর নেটকে বলে, চলো আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু নেট বলে, না, আমি আমার ভাইয়ের খুনিকে মেরেই তারপর যাব। ভিক্টর নিচে লাফ মেরে দেয় আর নেট জোরে জোরে বলতে থাকে, তুমি আমার ভাইকে মেরেছ, আজ আমি তোমাকে ছাড়বো না। এই বলে প্লেনের মধ্যে থাকা কার্গো বক্সগুলো খুলে দেয়, কিন্তু হঠাৎ করে তারপর একটা জায়গায় আটকে যায়, তাই সে ওই বক্সগুলোর সঙ্গে বাইরে উঠতে শুরু করে। এবার নেট আবারও চেষ্টা করে কোনো রকমের ভাবে প্লেনে ফিরে আসে। এদিকে ফ্রেজার এই সব কিছু থেকে বাঁচতে ওই গাড়িটা স্টার্ট দিয়ে প্লেন থেকে জাম্প মারতে চাইছিল, কিন্তু তার সামনেই নেট চলে আসে, তাই নেট গাড়ির ধাক্কায় আবারও নিচে পড়ে যায়
আর নেট ফ্রেজারকে বলে তাড়াতাড়ি তোমার প্যারাশুট খোলো। তখন সে বলে আমার কাছে তো কোনো প্যারাশুট নেই। তখন তারা গাড়ি ছেড়ে দিয়ে একটা কার্গো বক্স ধরে ফেলে। এরপর প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসে। তাদের ভাগ্য ভালো হওয়ায় তারা একটা দ্বীপের কাছে এসে পড়েছিল। তারা একটা হোটেলে এসে ওঠে। এখানে তারা অনেক চেষ্টা করে ওই খাজানার আসল লোকেশন খুঁজে পাচ্ছিল না। একসময় ফ্রেজার ঘুমিয়ে পড়ে, কিন্তু নেট না ঘুমিয়ে সারা রাত চেষ্টা করে লোকেশনটা পেয়ে যায়। আর এই লোকেশনটা একটা ডায়েরিতে নোট করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফ্রেজার আগেভাগে ঘুম থেকে উঠে দেখতে পায় ডায়েরিতে একটা লোকেশন লেখা আছে। ফ্রেজার বুঝে যায় নেট ওই খাজানা খুঁজে পেয়ে গেছে। কিন্তু এবার ফ্রেজার চিটিং করে ওই লোকেশনটা নিয়ে একাই বেরিয়ে পড়ে আর নেটের জন্য একটা লেটার ছেড়ে যায়। নেট ঘুম থেকে উঠে ফ্রেজার ওই লেটারটা দেখতে পেয়ে একটা মুচকি হাসি দেয়, কারণ নেট আসল লোকেশনটা অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল। আর ফ্রেজারকে বোকা বানানোর জন্য সে একটা ভুল লোকেশন ডায়েরিতে লিখে রেখেছিল। এবার নেট রেডি হয়ে আসল লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ব্রেট নেটের উপরে নজর রাখছিল। বেশ কিছু দূর যাওয়ার পর নেট একটা নির্জন জায়গায় পৌঁছে যায় আর সেখানে ওই জাহাজ দুটো দেখতে পায়। আর সত্যি এই জাহাজে অনেক স্বর্ণ ছিল। কিন্তু একটু পরেই সেখানে ভিক্টর চলে আসে। তখন নেট তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। তখন ভিক্টর বলে তুমি হয়তো ভুলে গেছো, তুমি আমাকে জিপিএস ট্র্যাক করে দিয়েছিলে। তারা কথাবার্তা বলছিল, কিন্তু তখনই ব্রেডের দলবল সেখানে চলে আসে। এটা দেখে তারা দুজনে জাহাজে লুকিয়ে পড়ে। ব্রেড খাজানা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এবার ব্রেড হেলিকপ্টার নিয়ে এসে এই জাহাজ দুটিকে উড়িয়ে নিয়ে যেতে চায়। আসলে স্বর্ণের সাথে সাথে এই প্রাচীন জাহাজ দুটির অনেক দাম রয়েছে, তাই সে এমনটা করছিল। এদিকে তারা দুজন বুঝতে পারে জাহাজ এখন আকাশে উঠছে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায় এই জাহাজ তাদেরকে হাইজ্যাক করতে হবে। তাই তারা বেরিয়ে এসে ওই লোকদের সঙ্গে ফাইট করতে শুরু করে। আর বেশ কিছুক্ষণ লড়াই করার পর একটা জাহাজ হাইজ্যাক করে ফেলে। এটা দেখে ব্রেড অনেক রেগে যায় আর তার হেলিকপ্টার দিয়ে ওই হেলিকপ্টারকে আক্রমণ করতে চায়। কিন্তু নেট জাহাজের পুরনো জিনিসপত্র দিয়ে একটা কামান বানিয়ে ব্রেডের হেলিকপ্টারে মেরে দেয়, যার কারণে ওই জাহাজ আর হেলিকপ্টার দুটোই ক্র্যাশ হয়ে যায়। কিন্তু ব্রেড কোনোভাবে জাম্প করে এই জাহাজে চলে আসে। তখন ব্রেড বলে যে খাজানা আমার হয়নি, আমি সেটা কাউকে পেতে দেব না। এই বলে সে জাহাজে নোঙর ফেলে দেয়, যার ফলে জাহাজ আটকে যায়। সেই সঙ্গে হেলিকপ্টারও। ভিক্টর একটা ব্যাগে কিছু স্বর্ণ নিয়েছিল, যেটা নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু ভিক্টর প্লেনটি অটো পাইলট মোডে রেখে ওই ব্যাগটা তোলার চেষ্টা করছিল। এদিকে জাহাজে নেট আর ব্রেডের মধ্যে লড়াই হচ্ছিল। নেট কোনোভাবে হেলিকপ্টারে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার পেছনে ব্রেড লেগেছিল। এইবার ভিক্টর একটা স্যাক্রিফাইস করে। সে স্বর্ণভর্তি ব্যাগটা ব্রেডের উপরে ছুঁড়ে মারে, যার ফলে সে পানিতে পড়ে যায়। আর হঠাৎ করে জাহাজ আর হেলিকপ্টারের শিকলও ছিঁড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে নেট ভিক্টরের হাত ধরে ফেলে আর জাহাজ গিয়ে ব্রেডের মাথার উপরে পড়ে, যার ফলে তার সেখানে মৃত্যু হয়ে যায়। তখন নিট বলে আমরা চাইলে এখনো সব সোনা হাসিল করতে পারি। তখন ভিক্টর বলে না, এই স্বর্ণ এখন গভর্নমেন্টের হাতে চলে গেছে, তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে। এই বলে ভিক্টর দুঃখী হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন নেট তার পকেট থেকে কয়েকটা স্বর্ণের বার এনে ভিক্টরকে দেয়। আর এবার ভিক্টর খুশি হয়ে যায়। মুভি শেষে দেখা যায় একটা স্পিডবোট হেলিকপ্টার পিছু করছে, যেটা আর কেউ নয় বরং ফ্রেজারই ছিল, যাকে নেট কঠিনভাবে বোকা বানিয়েছিল। আর এখানেই এই সিনেমাটার গল্প শেষ হয়ে যায়। আসলে প্রত্যেকের ফ্রেন্ড লিস্টে এরকমের একজন বোকা বন্ধু অবশ্যই থাকে, যে কোনো কিছু না ভেবে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় যা সত্যি বোকার মতো। আপনারও কি এমন কোনো বন্ধু আছে? কমেন্ট করে জানাতে পারেন।